Hello student, all welcome to my YouTube channel গণিত শিখি। আজকে আমরা ক্লাস 10-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 5 শুরু করব। পেজ হচ্ছে 524 পেজ 524 শর্ট অঙ্ক শুরু করব। তোমরা কিন্তু খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, খুব ভালো করে দেখবে। প্রথম প্রশ্ন বলছে যদি আসল a/x টাকা, আসল হচ্ছে a/x টাকা, সবৃদ্ধিমূল 5 টাকা, সবৃদ্ধিমূল মানে সুদ আসল, সুদ প্লাস আসল, সেটা হচ্ছে 5 টাকা, সময় হচ্ছে x বছর হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? আমাকে সুদের হার বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু প্রথমে হেডিং লেখা নেব। আসলকে আমরা সংক্ষেপে পি অক্ষর দ্বারা লিখি, মানে প্রিন্সিপাল। সময়কে আমরা টি অক্ষর দ্বারা লিখি। সুদকে আমরা আই মানে ইন্টারেস্ট, আর সুদের হার হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে আর অক্ষর দ্বারা লিখি, ছোট হাতের আর বা বড় হাতের আর, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে হেডিংটা লিখে নিচ্ছি। প্রথমে লিখছি আসল, আসল এটাকে আমরা সংক্ষেপে কিন্তু পি অক্ষর দিয়ে লিখি। আসলকে সংক্ষেপে আমরা পি অক্ষর দ্বারা লিখি, তার মানে হচ্ছে প্রিন্সিপাল সমান সমান হচ্ছে a/x এত টাকা। এইবার সুদ আসল, সুদ আসল, সুদ আসল ব্র্যাকেট হচ্ছে আই প্লাস পি বা পি প্লাস আই ইকুয়াল টু 5 টাকা। সুদ আসল মানে হচ্ছে সবৃদ্ধিমূল, সবৃদ্ধিমূল মানে হচ্ছে সুদ আসল। এবার আমরা যদি সবৃদ্ধিমূল থেকে আসল বাদ দিই, তাহলে আমরা কিন্তু সুদ পাবো। সুদকে আমরা সংক্ষেপে আই অক্ষর দিয়ে লিখি, আই মানে ইন্টারেস্ট। তাহলে আমরা লিখবো সুদ, আই মানে ইন্টারেস্ট পুরো নাম, সুদ আই ইকুয়াল টু, আমরা সবৃদ্ধিমূল থেকে আসলটা বাদ দেব, মানে সুদ আসল থেকে আসল বিয়োগ করব। তাহলে 5 মাইনাস a/x এত টাকা। তাহলে 5 মাইনাস a/x টাকা সুদ। এবার লিখব সময়, সময় আমরা সংক্ষেপে কিন্তু টি অক্ষর দ্বারা লিখি, টাইম। সময়কে আমরা কিন্তু সংক্ষেপে টি অক্ষর দ্বারা লিখি, টাইম। এটা হচ্ছে এক্স বছর। এবার আমরা বের করব সুদের হার মানে রেট অফ ইন্টারেস্ট, সংক্ষেপে আর, রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, সংক্ষেপে হচ্ছে আর, সুদের হার ব্র্যাকেটে হচ্ছে আর ইকুয়াল টু প্রশ্নবোধক। আচ্ছা, এইবার আর সমান কি? আর ইকুয়াল টু 100 গুণন আই বাই পিটি। 100 গুণন আই মানে 100 গুণন সুদ ডিভাইডেড আসল গুণন সময়। তাহলে আর ইকুয়াল টু 100 গুণন আই আর নিচে হচ্ছে পিটি মানে আসল গুণন সময় নিচে। এবার মান বসাবো, 100 গুণন আই, আয়ের মান হচ্ছে আই হচ্ছে 5 মাইনাস a/x, আই হচ্ছে 5 মাইনাস a/x, এটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 5 মাইনাস a/x, পি এর মান হচ্ছে a/x ইন্টু টি এর মান হচ্ছে x, পি এর মান হচ্ছে a/x, পি হচ্ছে a/x আর টি হচ্ছে x। এবারে x কাটা গেল, তাহলে উপরে থাকলে হচ্ছে 100 ব্র্যাকেটের মধ্যে 5 মাইনাস a/x আর ডিভাইডেড এ, নিচে একটা 1 আছে, এবার এটা উল্টে যাবে, সমান সমান 100 ব্র্যাকেটে হচ্ছে 5 মাইনাস a/x আর নিচে হচ্ছে এ, 1/a নিচে হচ্ছে এ। এবার যদি আমরা এ দিয়ে গুণ করি তাহলে এখানে হবে 100
এখানে হবে 5/a মাইনাস এ কেটে যাবে, তাহলে 1/x এত পার্সেন্ট। 5/a মাইনাস 1/x এ কেটে যাবে, এটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি a/x দিয়া যদি আমরা 1/a/x কে যদি আমরা 1/a দ্বারা গুণ কেটে যাবে, তাহলে 1/x। ঠিক আছে, এবার আমরা অপশান দেখব কোন অপশানটা হবে। অপশান এ হচ্ছে 100 ইন্টু 5/a প্লাস 1/x পার্সেন্ট, বি হচ্ছে 100 5/a মাইনাস 1/x পার্সেন্ট, সি হচ্ছে 5/a প্লাস 1/x ইকুয়াল টু 100%, আর কোনোটি নয়। এখানে দেখা যাচ্ছে আমার বি নম্বর অ্যান্সার, বি। এটা অ্যান্সার হবে হচ্ছে বি, অ্যান্সার হবে বি। ঠিক আছে, এবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। 2 নম্বর 1-এর 2। দেখো প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে 3x² মাইনাস 6x প্লাস 5 ইকুয়াল টু 0। 3x² মাইনাস 6x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা প্লাস বিটা মাইনাস 1 এর মান কত? আলফা প্লাস বিটা মাইনাস 1 এর মান কত, সেটা আমাকে বের করতে হবে। এবার দেখো সমীকরণ কি দেওয়া আছে, 3x² মাইনাস 6x প্লাস 5 ইকুয়াল টু 0। এটা কিন্তু সমীকরণ দেওয়া আছে। এটাকে যদি আমরা শ্রীধর আচার্যের সেই সূত্র মানে সেই সমীকরণ ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, মানে এই সমীকরণের সঙ্গে যদি আমি তুলনা করি তাহলে আমরা পাবো a হচ্ছে 3, b হচ্ছে -6 প্লাস c হচ্ছে 5। মানে এই সমীকরণকে যদি আমরা শ্রীধর আচার্যের সেই সমীকরণ ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করি তাহলে আমরা a সমান পাবো 3। আমি একটু লিখে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। দেখো আমি একটু লিখছি, 3x² তোমাদের বোঝার সুবিধার জন্য একটু লিখে দিচ্ছি, প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করলে a ইকুয়াল টু 3। এটা হচ্ছে ax² প্লাস bx, এখানে b এর মান কিন্তু -6, তাহলে b ইকুয়াল টু -6 আর c ইকুয়াল টু 5। আমরা যদি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে যদি এই সমীকরণকে তুলনা করি তাহলে আমরা পাবো a এর মান পাবো 3, b এর মান পাবো -6, মাইনাস থাকলে মাইনাস দিতে হবে -6, আর c এর মান হচ্ছে 5। এবার দেখো আমাকে কিন্তু বীজদ্বয়ের সমষ্টি বের করব, গুণফল আমার দরকার নেই। বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা হচ্ছে -b/a, মানে বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a। এখানে b বলতে হচ্ছে -6, ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে -6 আর তার নিচে a এর মান হচ্ছে 3, এই b এর মান হচ্ছে -6 আর এটা ফর্মুলার মাইনাস এটা, আর নিচে a এর মান হচ্ছে 3। খুব ভালো কথা, দেখো বুঝতে এমন কিছু অসুবিধা হবে না। তাহলে যখন আমরা বীজদ্বয়ের সমষ্টি বের করব খুব ভালো করে মনে রাখা দেবে, মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a, আর আমরা যখন বীজদ্বয়ের গুণফল বের করব মানে গুণফল আলফা ইন্টু বিটা, তখন হচ্ছে c/a মানে c/a মানে 5-এর নিচে 3 হবে, এক্ষেত্রে 5-এর 3 হবে, এখানে দরকার নাই। তাহলে এবার সমান মাইনাসে এটা হচ্ছে প্লাস 6/3 কাটলে হচ্ছে 2,
এখানে 2 বাড়ালো, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 2। ঠিক আছে, এবার দেখো অঙ্কটা কী দেওয়া আছে, অঙ্কটা আছে আলফা প্লাস বিটা মাইনাস 1, আলফা প্লাস বিটা মাইনাস 1 এটা দেওয়া আছে। এবার দেখো আলফা প্লাস বিটার মান হচ্ছে 2, তাহলে এখানে 2 মাইনাস 1 ইকুয়াল টু 1 কমপ্লিট। এবার আমি অপশান দেখব, অপশান এ হচ্ছে 1, অপশান বি হচ্ছে -1, অপশান সি হচ্ছে 2 আর অপশান ডি হচ্ছে -2। তাহলে আমার হচ্ছে অপশান এ, অ্যান্সার হবে হচ্ছে অপশান এ। হ্যাঁ ঠিক আছে, অপশান এ হবে অ্যান্সার। খুব ভালো করে দেখবে। এবার তোমাদেরকে আমি একটা কথা বলছি, তোমরা কিন্তু একটা কথা বিশেষভাবে মনে রেখে দিবে যে বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a, আর যখন আমরা বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু বিটা সমান সমান কী হবে c/a, এটা কিন্তু অবশ্যই খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, আমরা চলে আসতেছি নেক্সট অঙ্কে। 1-এর 3 নম্বর দেখো প্রশ্ন কি আছে, বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, দুটো বৃত্ত আছে যাদের ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেমি ও 2 সেমি। একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেমি, আর একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 সেমি। বলছে বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, মানে ভিতর দিয়ে স্পর্শ করে। একটা আছে বহিঃস্পর্শ আর একটা আছে অন্তঃস্পর্শ। আমি একটু বলে নিচ্ছি, যদি বহিঃস্পর্শ করে তখন কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে বৃত্ত দুটি ব্যাসার্ধের যোগফল। যদি বৃত্ত দুটি বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে বৃত্ত দুটির ব্যাসার্ধের যোগফল। আর যদি দুটো বৃত্ত যদি অন্তঃস্পর্শ করে, যেটা এই অঙ্কে আছে অন্তঃস্পর্শ করে, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে ব্যাসার্ধের অন্তর, মানে বিয়োগ করতে হবে। দুটো বৃত্তের ব্যাসার্ধ কি করতে হবে, বিয়োগ করতে হবে। ঠিক আছে, দেখো এই প্রশ্ন কি আছে, অন্তঃস্পর্শ করে বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। বলছে দুটো বৃত্ত অন্তঃস্পর্শ করে ভিতর দিয়ে স্পর্শ করে, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কি হবে। আমি একটু দেখা দিচ্ছি, একটা হচ্ছে অন্তঃস্পর্শ আর একটা হচ্ছে বহিঃস্পর্শ। এই একটা বৃত্ত, এটা হচ্ছে অন্তঃস্পর্শ, বৃত্ত দুটো অন্তঃস্পর্শ করে। ঠিক আছে, আর একটা আছে বহিঃস্পর্শ, বহিঃস্পর্শ করে, দুটো বৃত্ত বহিঃস্পর্শ করে। এই একটা বৃত্ত আর একটা বৃত্ত বহিঃস্পর্শ, এই একটা বৃত্ত। এই যে দুটো, একটা বহিঃস্পর্শ একটা হচ্ছে অন্তঃস্পর্শ। এটা হচ্ছে বহিঃস্পর্শ, বহিঃস্পর্শ, আর এটা হচ্ছে অন্তঃস্পর্শ, অন্তঃস্পর্শ। ঠিক আছে, এখানে দেখো দুটো বৃত্তের ব্যাসার্ধ, ছোট বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 2 সেমি, এটা হচ্ছে 2 সেমি। আর যেটা বড় বৃত্তের ব্যাসার্ধ এটা মানে এখান থেকে পর্যন্ত এটা দেওয়া আছে হচ্ছে 3.5 সেমি। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্ত, এটা হচ্ছে বি কেন্দ্রীয় বৃত্ত, এ কেন্দ্রীয় বৃত্ত একটা, বি কেন্দ্রীয় বৃত্ত। এবার যদি আমরা কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বার করি তাহলে ব্যাসার্ধের অন্তর মানে বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ বিয়োগ করতে হবে, তাহলে আমরা কিন্তু কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব পেয়ে যাব। আর যদি বহিঃস্পর্শ করে, মনে করি এই অঙ্ক, এ একটা, এটা মনে করা হচ্ছে 3.5 সেমি, এটা হচ্ছে 2 cm। এটা হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্ত, এটা হচ্ছে বি কেন্দ্রীয় বৃত্ত। যদি বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে ব্যাসার্ধ দ্বয়ের সমষ্টি, মানে দুটো বৃত্তের ব্যাসার্ধ যোগ করতে হবে। এক্ষেত্রে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ইকুয়াল টু 3.5 + 2 এত সেমি
সমান সমান 5.5 সেমি। তাহলে তোমরা কিন্তু একটা কথা খুব বিশেষভাবে মনে রাখবে, যদি দুটি বৃত্ত বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে বৃত্ত দুটির ব্যাসার্ধের যোগফল, মানে সমষ্টি, বৃত্তদ্বয়ের বা বৃত্ত দুটির ব্যাসার্ধের সমষ্টি। আর যদি অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ইকুয়াল টু 3.5 - 2 এত সেমি সমান সমান 1.5 সেমি। তাহলে কী করবে, ব্যাসার্ধ দুটার অন্তর করবে, মানে বিয়োগ করবে। তাহলে আমরা কেন্দ্রদ্বয় এইটুক দূরত্ব, এই দূরত্ব, এটা হচ্ছে 3.5, এটা হচ্ছে 2, তাহলে 3.5 থেকে 2 বাদ দিলে আমরা এটা পেয়ে যাব, সেটা হচ্ছে 1.5 সেমি। আর যদি বহিঃস্পর্শ করে তাহলে এখান থেকে এই দূরত্ব, যেটা ব্যাসার্ধ দ্বয়ের সমষ্টি, দুটো বৃত্তের ব্যাসার্ধ যোগ করবে। এবার অপশন আমরা দেখছি, অপশান এ আছে 5.5 সেমি, বি আছে 1 সেমি, সি আছে 1.5 সেমি, আর ডি আছে কোনোটি না। তাহলে আমার হবে সি অ্যান্সার। আমরা অ্যান্সার লিখব সি, এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখবে, এই মানে বৃত্তের স্পর্শ দিয়ে কিন্তু দুই ধরনের আসে, কখন আসে বহিঃস্পর্শ করে, কখন আসে অন্তঃস্পর্শ করে। আমি আরও একবার লাস্ট বলে দিচ্ছি, যদি দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ইকুয়াল টু বৃত্ত দুটির ব্যাসার্ধের সমষ্টি যোগফল। আর যদি দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব দুটো বৃত্তের ব্যাসার্ধের অন্তর, মানে বিয়োগফল। ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য রেখে দিবে। নেক্সট অঙ্ক 1-4 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, দেখো প্রশ্ন আছে 22 ঘন সেমি আয়তনের 22 ঘন সেমি আয়তনের একটি ধাতুর পিণ্ডকে গলিয়ে 175 সেমি 175 সেমি দীর্ঘ তার প্রস্তুত করা হলে 175 সেমি দীর্ঘ মানে লম্বা একটা তার প্রস্তুত করা হলে বলছে তারটির ব্যাস কত হবে, তারটির ব্যাস। তাহলে আমরা কিন্তু ব্যাসার্ধ ধরে নেব, নিয়ে আমরা কিন্তু ব্যাসার্ধ বের করব। এটা কিন্তু চুঙ্গের ফর্মুলা হবে পাই আর স্কোয়ার এইচ, এখানে এইচ বলতে হচ্ছে লম্বা, পাই আর স্কোয়ার এইচ, এই ফর্মুলা হবে। কিন্তু আরেকটা জিনিস বলছি যে একটা পদার্থ থেকে আরেকটা পদার্থ তৈরি করা মানে দুটারই আয়তন শর্তাংশের সমান হবে। মনে করো তুমি গোলক থেকে চোঙ তৈরি করলে, তাহলে গোলকের আয়তন আর চোঙের আয়তন দুটো কী হবে, সমান হবে শর্তাংশ। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে যে একটা পদার্থ থেকে আর একটা পদার্থ তৈরি করলে দুটি পদার্থের আয়তন কী হবে, শর্তানুসারে সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখছি, প্রথমে লিখি ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু, ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি, আর সেমি। এবার লিখব লম্বা, লম্বা ইকুয়াল টু 175 সেমি, 175 সেমি। অতএব আয়তন ইকুয়াল টু এটা কিন্তু চোঙের আয়তন হবে, লম্বা এবং গোল সেটা কিন্তু চোঙের আয়তন, পাই আর স্কোয়ার এইচ ঘন একক, পাই আর স্কোয়ার এইচ ঘন একক, পাই আর স্কোয়ার এইচ ঘন একক সমান সমান হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু 175, পাশে হচ্ছে ঘন সেমি। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা যে তারটা তৈরি করলাম সেই তারের আমরা কিন্তু আয়তন বার করলাম। এটা কিন্তু চোঙের ফর্মুলা হবে যেহেতু লম্বা এবং গোল। ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ। এইবার দেখো আমরা কিন্তু সেই ধাতব গোলকে মানে ধাতুর পিণ্ড থেকে তৈরি করছি, আমরা যে পদার্থটা তৈরি করছি তার আয়তনের সঙ্গে এই আয়তন কী হবে, সমান হবে শর্তানুসারে। ঠিক আছে, এবার নিচে লিখছি শর্তানুসারে 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু 175 ইকুয়াল টু 22 ঘন সেমি।
তাহলে এখানে হচ্ছে 22। শর্ত এই যে 22 ঘনসেমি ধাতব আয়তনের, তাহলে এখানে শর্ত অনুসারে আয়তনের সঙ্গে 22 কী হবে, সমান হবে। আমরা যদি 7 দিয়ে 175কে কাটি তাহলে হবে 25, 7 25 175। ঠিক আছে, এবার দুই দিক থেকে আমরা কিন্তু আচ্ছা ঠিক আছে, আর স্কোয়ার ইকুয়াল টু, তাহলে উপরে হচ্ছে 22 আর নিচে হচ্ছে 22 গুণন 25, 22 গুণন 25, এই দুটো কিন্তু ওপার গেলে কিন্তু ডিভাইডেড হবে, যেহেতু ইনটু আছে। আমরা কিন্তু 22 22 কাটছি, তাহলে আর ইকুয়াল টু রুটের মধ্যে 1/25 সমান সমান 1/5। তাহলে আমরা এখানে লিখবো যে ব্যাসার্ধ ইকুয়াল টু 1/5 সেমি। এটা কিন্তু আমরা সেমি এককে করলাম, সেমিতে করলাম। ঠিক আছে, এইবার আমরা লিখবো ব্যাস ইকুয়াল টু 2 গুণন 1/5 সেমি সমান সমান 2/5 সেমি। এবার দেখো একক এখানে কিন্তু আছে মিলিমিটার একক এখানে আছে। আমরা যদি সেমিকে মিলি করি তাহলে কিন্তু 10 দিয়ে গুণ করব। 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারে 1 ডেসিমিটার, 10 ডেসিমিটারে 1 মিটার, 10 মিটারে 1 ডেকামিটার, 10 ডেকামিটারে 1 হেক্টোমিটার, 10 হেক্টোমিটার 1 কিলোমিটার, মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টো কিলো। তোমরা কিন্তু এটা মনে রাখতে যে মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টো কিলো, তাহলে তোমাদের কিন্তু মনে থাকবে পরপর সবগুলো 10 দিয়ে গুণ, যখন উপর থেকে নিচে আসবে 10 দিয়ে গুণ, আর নিচ থেকে উপরে গেলে 10 দিয়ে ভাগ। মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টো কিলো কমপ্লিট। তাহলে আমরা এটাকে মিলিমিটার করছি, সমান সমান 2 গুণন 10 নিচে 5। এইবার কিন্তু মিলিমিটার হয়ে গেল, মিলিমিটার কাটলে হচ্ছে 2 সমান সমান 4 মিলিমিটার, 4 মিলিমিটার। এবার আমরা অপশান দেখব। অপশান এ হচ্ছে 4 মিলিমিটার, অপশান বি হচ্ছে 2 মিলিমিটার, অপশান সি হচ্ছে 3 মিলিমিটার, অপশান ডি হচ্ছে 1 মিলিমিটার। তাহলে আমার অপশান এ হবে অ্যান্সার। আমরা লিখছি এখানে এ অ্যান্সার, এ অপশান ই। ঠিক আছে, খুব ভালোভাবে লিখবে। আমি আবার বলছি 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারে 1 ডেসিমিটার, 10 ডেসিমিটারে 1 মিটার, 10 মিটারে 1 ডেকামিটার, 10 ডেকামিটারে 1 হেক্টোমিটার, 10 হেক্টোমিটারে 1 কিলোমিটার। মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টো কিলো কমপ্লিট, মনে রেখে দিবে। এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 1-এর 5 নম্বর দেখো প্রশ্ন আছে, একটি উলম্ব খুঁটির ছায়ার দৈর্ঘ্য যদি খুঁটির দৈর্ঘ্যের সমান, মানে একটা খুঁটির দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য হচ্ছে সমান। ঠিক আছে, বলছে ওই সময় সূর্যের উন্নতি কোণ কত? বলছে সেই সময় সূর্যের উন্নতি কোণ কোন দুই রকম থাকে, একটা হচ্ছে উন্নতি কোণ আর একটা হচ্ছে অবনতি কোণ। উন্নতি কোণ মানে হচ্ছে নিচের থেকে উপরে দেখছো তখন যে কোণটা হচ্ছে উন্নতি, আর যেটা উপর থেকে নিচে দেখছো তখন যেটা কোণ হচ্ছে সেটা হচ্ছে অবনতি কোণ। ঠিক আছে, এখানে বলছে সেই সময় সূর্যের উন্নতি কোণ কত আমাকে বের করতে হবে। আমি একটা ছবি আঁকাচ্ছি, মনে করি এটা ভূমি, এটা একটা খুঁটি, চিত্রে এ বি একটি খুঁটি। এবারে খুঁটির ছায়াটা এখানে পড়ছে, মনে করো সি বিন্দুতে পড়ছে খুঁটির ছায়ার দৈর্ঘ্য। তাহলে খুঁটির দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য সমান। মনে করো ছায়ার দৈর্ঘ্য যদি এক্স একক হয়, তাহলে খুঁটির দৈর্ঘ্য হবে এক্স একক। বলছে ওই সময় সূর্যের উন্নতি কোণ, সূর্যের এই যে এই কোণটা কত আমাকে বের করতে হবে। মনে করো এখান থেকে সূর্য আলো দিচ্ছে এখানে, তাহলে এই যে কোণ, এই যে আলো দিচ্ছে এখানে কোণটা কত, এই কোণটা কত সেটা আমাকে বের করতে, এই যে এটা বের করতে হবে। এই সময় সূর্যের উন্নতি কোণ কত, মানে কোণ এসিবি কত সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই লিখব যে ধরি খুঁটির দৈর্ঘ্য এবি, খুঁটির দৈর্ঘ্য এবি ইকুয়াল টু এক্স একক। তাহলে ধরি ছায়ার দৈর্ঘ্য ব্র্যাকেটে বিসি ইকুয়াল টু এক্স একক। ঠিক আছে, আমাকে বের করতে হবে কোণ
এসিবি ইকুয়াল টু কত? তাহলে আমরা কিন্তু এটা লম্ব, এটা কিন্তু ভূমি, আমরা কিন্তু ট্যানের ফর্মুলা করব। ট্যান কোণ এসিবি, ট্যান সমান লম্ব বাই ভূমি। তো আমরা এখানে লিখব যে ট্যান কোণ এসিবি মানে এই কোণ সাপেক্ষে, যখন আমরা এই কোণ ধরবো তখন লম্ব হবে এটা, ভূমি এর হবে এটা। আর যদি এই কোণ করি তাহলে লম্ব এটা হবে, ভূমি এটা হবে। আমি আবার বলছি, খুব ভালো করে শোনো, যখন আমরা এই কোণ ধরে করব তখন ভূমি হচ্ছে বিসি, লম্ব হচ্ছে এবি। আবার যদি আমরা এই কোণ ধরে করি তখন ভূমি হচ্ছে এবি, লম্ব হচ্ছে বিসি। মানে যে কোণ ধরবো সেই কোণটা আমার দিকে নিজের দিকে করে নেবো, তাহলেই সেটাই হচ্ছে ভূমি হবে। এই কোণ করলে ভূমি এটা, লম্ব এটা, আবার এই কোণ করলে এটা ভূমি, এটা লম্ব। আর অতিভুজ সবসময় এসি, অতিভুজ হচ্ছে এসি। ঠিক আছে, কোণ এসিবি ইকুয়াল টু ট্যান কোণ এসিবি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, বা ট্যান কোণ এসিবি ইকুয়াল টু, এখানে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি, বা ট্যান কোণ এসিবি ইকুয়াল টু এক্সের নিচে এক্স কাটলে হচ্ছে 1, বা ট্যান কোণ এসিবি ইকুয়াল টু, এখানে 1 মানেই হচ্ছে ট্যান 45 ডিগ্রি। ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমি আবার বলছি, ট্যান 45 ডিগ্রির মান 1, যেখানে 1 থাকবে সেখানে আমরা লিখব ট্যান 45 ডিগ্রি, আবার যেখানে ট্যান 45 ডিগ্রি থাকবে সেখানে আমরা লিখব 1। খুব ভালো করে মনে রাখবে, দুই দিক থেকে ট্যান উঠে গেল। অতএব কোণ এসিবি ইকুয়াল টু 45 ডিগ্রি, তার মানে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি। আমরা অ্যান্সার লিখব যে সূর্যের উন্নতি কোণ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে সূর্যের উন্নতি কোণ কত? 45 ডিগ্রি। আমি আরও একবার বলে দিচ্ছি, খুব ভালো করে দেখো, যখন আমরা এই কোণ ধরে করব তখন এটা ভূমি, বিসি ভূমি, আর এবি হচ্ছে লম্ব। আবার যদি মনে করি আমরা এ কোণ ধরে করি তাহলে ভূমি হবে এবি, লম্ব হবে বিসি। মানে যে কোণ ধরে করব সেই কোণের মধ্যে ভূমি আর অতিভুজ থাকবে। যে কোণটা ধরে করব সেই কোণের মধ্যে সন্নিহিত বাহু হবে ভূমি আর অতিভুজ। সন্নিহিত বাহু, এই দুটো বাহু হবে একটা ভূমি আর একটা অতিভুজ। এটা কিন্তু অতিভুজ, যেহেতু 90 ডিগ্রির সমকোণ, লম্ব, ঠিক আছে। আর বাকি এটা ভূমি, এটা লম্ব। যদি এই কোণ করে এটা ভূমি, এটা লম্ব। খুব ভালো করে এটা কিন্তু মনে রাখবে। আর ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1, আর 1-এর জায়গায় আমরা লিখতে পারি ট্যান 45 ডিগ্রি। এবার অপশান দেখব, এ হচ্ছে 30 ডিগ্রি, বি হচ্ছে 60 ডিগ্রি, সি হচ্ছে 90 ডিগ্রি, আর ডি হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখানে হবে 45 ডিগ্রি, অ্যান্সার হবে ডি। এখানে অ্যান্সার হবে ডি। খুব ভালো করে দেখবে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। এর 6 নম্বর দেখো, প্রশ্ন আছে, যদি x1 ইকুয়াল টু 5, x2 ইকুয়াল টু -3 এবং y1 ইকুয়াল টু 2 আর y2 ইকুয়াল টু -5 হয়, তবে সমস্যায় n এর মান 2, i ইকুয়াল টু 1, x1 y1 এর মান কত? এটা আমাকে বের করতে হবে। তাহলে আমার প্রশ্ন দেওয়া আছে সমস্যায়, উপরে হচ্ছে 2, নিচে আয়োটা ইকুয়াল টু 1, আর এখানে x1 y1 কমপ্লিট। এখানে দেখো n এর মান 2 আর x, আয়োটা 1, তাহলে 1 থেকে 2 পর্যন্ত আমি বসাতে পারি। এখানে দেওয়া আছে n এর মান 2, তাহলে সমান আমরা লিখতে পারি যে x1 y1 প্লাস x2 y2, এভাবে লিখতে পারি। ঠিক আছে, যেহেতু 1 থেকে 2 পর্যন্ত। এবার x1 এর মান হচ্ছে 5 ইন্টু y1 এর মান হচ্ছে 2 প্লাস x2 এর মান হচ্ছে -3 ইন্টু y2 এর মান হচ্ছে -5। আমরা কিন্তু মান বসালাম। দেখো এখানে দেওয়া আছে x1 ইকুয়াল টু 5 আর x2 ইকুয়াল টু -3, আবার y1 ইকুয়াল টু 2 আর y2 ইকুয়াল টু -5। তাহলে x1 y1, তাহলে 5 ইন্টু 2 প্লাস x2 ইন্টু y2 -3 ইন্টু -5।
এখানে সামসাইডে আছে এন এর মান 2 আর আয়াটা হচ্ছে 1, তাহলে আমরা 1 থেকে 2 পর্যন্ত মানটা বসাবো। তাহলে এখানে হচ্ছে 5 দুগুণ 10 প্লাস মাইনাস মাইনাসে প্লাস, এটা হবে 15 সমান সমান 25। তাহলে আমার মান হচ্ছে 25। ঠিক আছে, অপশান এ হচ্ছে 25, অপশান বি হচ্ছে 10, অপশান সি হচ্ছে 0 আর অপশান ডি হচ্ছে -3। তাহলে আমার অপশান এ হবে অ্যান্সার এ, তাহলে অ্যান্সার হবে এ। ঠিক আছে, এবার চলে এসেছি আমরা নেক্সট এর 1 নম্বর। দেখো খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে এ এবং বি এর মূলধনের অনুপাত 2:3:1/5, 2:3:1/5 হলে লভ্যাংশ বণ্টিত হবে ড্যাশ অনুপাতে। তাহলে একটা কথা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখা দিবে যে মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সমান হবে, তার মানে লভ্যাংশটা সবসময় মূলধনের অনুপাতে বণ্টিত হয়। আমি আবার বলছি, মূলধনের অনুপাত ইকুয়াল টু লভ্যাংশের অনুপাত, এই দুটা কিন্তু সমান হবে, এটা কিন্তু বিশেষভাবে মনে রেখে দিবে। তাহলে আমরা প্রথমে লিখছি যে মূলধনের অনুপাতে A:B ইকুয়াল টু 2:3:1/5। ঠিক আছে, এবার লিখবো যে মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান, তাহলে লিখবো যে মূলধনের অনুপাত ইকুয়াল টু লভ্যাংশের অনুপাত কমপ্লিট। তাহলে কিন্তু তোমরা একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখা দিবে যে মূলধনের যেটা অনুপাত হবে সেটাই হবে লভ্যাংশের অনুপাত, কারণ আমরা জানি যে লভ্যাংশটা সবসময় মূলধনের অনুপাতে বণ্টিত হয়। ঠিক আছে, এবার লভ্যাংশ অনুপাতে, এবার লিখবো যে অতএব লভ্যাংশের অনুপাতে A:B ইকুয়াল টু 2:3:1/5। ঠিক আছে, এবার দেখো আমি আর একটা কথা বলছি, এটাও কিন্তু তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখা দিবে যে যখন ভগ্নাংশ অনুপাত থাকবে আমরা কিন্তু হরের লসাগু করব, সেই লসাগু দ্বারা আমরা সবগুলোকে গুণ করব, তাহলে কিন্তু আমরা পূর্ণ সংখ্যায় অনুপাত পেয়ে যাব। আমি আরও একবার বলছি, ভগ্নাংশ অনুপাত থাকলে হরগুলো যে থাকবে হরের আমরা লসাগু করব, সেই লসাগু দ্বারা আমরা সবগুলোকে গুণ করব, তাহলেই আমরা কিন্তু পূর্ণ সংখ্যার অনুপাত পেয়ে যাব। ঠিক আছে, দেখো এখানে হর হচ্ছে 3 আর 5, এবার আমরা 3 আর 5-এর লসাগু করবো, এর লসাগু হবে 15, 3 5 15, দুটোই মৌলিক সংখ্যা, 3 5 15। আমরা কিন্তু এই 2-3কে 15 দ্বারা গুণ করব, ইস্টু 1/5কেও আমরা 15 দ্বারা গুণ করব। এটা কাটলে হচ্ছে 5, এটা কাটলে হচ্ছে 3, তাহলে 10:3, তাহলে কিন্তু লভ্যাংশের অনুপাত হবে 10:3। এটাই অ্যান্সার, তাহলে হবে 10:3, এটা হচ্ছে অ্যান্সার। আমি আবার বলছি, একটা কথা লাস্ট বলছি যে মূলধনের অনুপাত ইকুয়াল টু লভ্যাংশের অনুপাত, কারণ আমরা জানি যে লভ্যাংশটা সবসময় মূলধনের অনুপাতে বণ্টিত হবে। আর 2 নম্বর কথা হচ্ছে যে ভগ্নাংশ অনুপাত থাকলে আমরা হরের লসাগু করব, সেই লসাগু দ্বারা আমরা সবগুলোকে গুণ করলেই পূর্ণ সংখ্যায় আমরা অনুপাত পেয়ে যাব। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট হচ্ছে 2 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, বলছে x, 2x, 3 ও y হচ্ছে 4টি সমানুপাতি সংখ্যা, মানে প্রথম ইস্টু দ্বিতীয় ইকুয়াল টু তৃতীয় ইস্টু চতুর্থ, মানে প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু তৃতীয় বাই চতুর্থ সমানুপাতি সংখ্যা হলে y এর মান কত হবে সেটা আমাকে বের করতে হবে, y এর মান কত সেটা বের করতে হবে। আমি আবার বলছি, সমানুপাতি সংখ্যা মানে হচ্ছে প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু তৃতীয় বাই চতুর্থ, মানে প্রথম ইস্টু দ্বিতীয় ইকুয়াল টু তৃতীয় ইস্টু চতুর্থ। খুব ভালো করে মনে রেখে দিবে, অঙ্ক করছি দেখো।
তাহলে হচ্ছে এক্সের নিচে 2x ইকুয়াল টু 3 নিচে y। এটা হচ্ছে x, এটা 2x, এটা 3 ও y। আমরা x কেটে দিলাম, তাহলে এখানে থাকলো 1। এবার বজ্রগুণন করছি, তাহলে y ইকুয়াল টু 6। তাহলে এখানে y এর মান কত হবে? 6। অ্যান্সার হচ্ছে 6। y এর মান হবে হচ্ছে 6। তাহলে আমি একটা কথা বলছি, খুব ভালো করে মনে রাখা দিবে, যখন তোমার সমানুপাতি হবে তার ফর্মুলা হচ্ছে প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু তৃতীয় বাই চতুর্থ, মানে প্রথম ইস্টু দ্বিতীয় ইকুয়াল টু তৃতীয় ইস্টু চতুর্থ। খুব ভালো করে মনে রেখে দিবে। আর নেক্সট অঙ্ক, নেক্সট হচ্ছে 2-এর 3 নম্বর। দেখো প্রশ্ন আছে যে বৃত্তস্থ সামন্তরিক সর্বদা একটি ড্যাশ। বৃত্তস্থ সামন্তরিক সর্বদা একটি ড্যাশ। হ্যাঁ, আমি একটু ছবি এঁকে দিচ্ছি। দেখো বৃত্তস্থ সামন্তরিক, বৃত্তস্থ সামন্তরিক মনে করি এটা একটা বৃত্তস্থ সামন্তরিক এ বি সি ডি, বৃত্তস্থ সামন্তরিক। আচ্ছা, আমরা জানি যে সামন্তরিকের বিপরীত কোণ সমান। সামন্তরিকে কিন্তু এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে, যেহেতু একটা সামন্তরিক। আবার একই পাশের দুটি কোণের সমষ্টি হবে হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি। তার মানে আমরা লিখতে পারি যে কোণ এ ইকুয়াল টু কোণ সি, আবার কোণ বি ইকুয়াল টু কোণ ডি। যেহেতু এটা একটা সামন্তরিক, আমরা জানি যে সামন্তরিকের বিপরীত কোণ সমান, ঠিক আছে। আবার সামন্তরিকের একই পাশে দুটি কোণের সমষ্টি মানে অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। এই দুটো কোণের সমষ্টি কিন্তু 2 সমকোণ। আবার এই দুটোও 2 সমকোণ, এই দুটোও 2 সমকোণ, এই দুটোও 2 সমকোণ। তার মানে 360 ডিগ্রি, 4 সমকোণ। তাহলে আমরা লিখতে পারি যে কোণ এ প্লাস কোণ সি ইকুয়াল টু 2 সমকোণ। এটা হচ্ছে 2 সমকোণ। হ্যাঁ, ঠিক আছে। আর এই দুটা কোণ হচ্ছে কত? সমান। আচ্ছা, কিন্তু এটা তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটি পরস্পর কি সম্পূরক। এই দুটো কোণ পরস্পর সম্পূরক। আমরা লিখতে পারি যে কোণ এ প্লাস কোণ, এটা কোণ এ প্লাস কোণ বি ছিল, বি 2 সমকোণ একই পাশে। আর কোণ এ প্লাস কোণ সি ইকুয়াল টু কত? কোণ সি ইকুয়াল টু হচ্ছে 2 সমকোণ। এটা সমান কিন্তু 2 সমকোণ। ঠিক আছে। তাহলে এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি কোণ এর সঙ্গে কোণ সি সমান, কিন্তু দুটা কোণ হচ্ছে কত? 2 সমকোণ। তার মানে কোণ এ ইকুয়াল টু কোণ সি ইকুয়াল টু 1 সমকোণ। এটা 1 সমকোণ, ঠিক আছে। বুঝতে পারলাম কি? আমি আবার বলছি যে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় তাহলে কোণ এ প্লাস কোণ সি ইকুয়াল টু 2 সমকোণ, ঠিক আছে। কোণ এ আর কোণ সি কত? 2 সমকোণ। কিন্তু কোণ এ এর সঙ্গে কোণ সি সমান, তো কোণ এ আর কোণ সি সমান। কোণ এ প্লাস কোণ সি হচ্ছে 2 সমকোণ, কোণ এর সঙ্গে কোণ সি কি সমান। তাহলে এটাও হবে 1 সমকোণ, আবার এটাও হবে 1 সমকোণ। আবার এই দুটো কোণ হচ্ছে 2 সমকোণ, তাহলে এটাও হবে হচ্ছে 1 সমকোণ, এটাও 1 সমকোণ। তার মানে এটা একটা হয়ে যাবে আয়তক্ষেত্র। তাহলে বৃত্তস্থ সামন্তরিক সর্বদা একটি আয়তক্ষেত্র। এটা কিন্তু একটা আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র। অ্যান্সার হবে আয়তক্ষেত্র। আমি লাস্ট আরও একবার বলছি, আমি বলছি যে এটা কিন্তু একটা সামন্তরিক। যদি সামন্তরিক হয় তাহলে বিপরীত কোণ সমান হবে, মানে কোণ এর সঙ্গে কোণ সি সমান, কোণ বি এর সঙ্গে কোণ ডি সমান, ঠিক আছে। আবার কিন্তু এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটি পরস্পর সম্পূরক, মানে 2 সমকোণ, মানে 180 ডিগ্রি। তার মানে এই দুটো কোণের যোগফল, এই দুটো কোণের যোগফল 2 সমকোণ। কিন্তু এই দুটো কোণ সমান, তো এটাও 1 সমকোণ, এটা 1 সমকোণ। আবার এটা যদি 1 সমকোণ হয়, এটা 1 সমকোণ হবে, কারণ এই দুটোর যোগফল আবার হচ্ছে, এই দুটোর যোগফল কত? 2 সমকোণ।
এই দুটোর যোগফল 2 সমকোণ। আমরা জানি যে সামুদ্রিকে একই পাশের দুটি কোণের সমষ্টি অন্তকোণ, দুটো অন্তকোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে এটাও এক সমকোণ, এটাও এক সমকোণ, এটা আবার এক সমকোণ। অতএব ABCD একটা আয়তক্ষেত্র। তাহলে এটা কিন্তু একটা হবে আয়তক্ষেত্র। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট হচ্ছে 4 নম্বর। দেখো প্রশ্ন আছে, একটি নিরেট গোলকের আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমান। গোলকের আয়তন আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হচ্ছে গোলকটির ব্যাসার্ধ কত। গোলকের আয়তন, মনে করি এরকম একটা গোলক, নিরেট গোলক, এরকম একটা নিরেট গোলক, ঠিক আছে। এই গোলকের এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ, প্রথমে লিখছি ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক। আমরা কিন্তু ব্যাসার্ধ আর একক ধরে নিলাম। এই গোলকটাকে আমরা কিন্তু 4টা ভাগে এইভাবে ভাগ করতে পারি, এইভাবে ভাগ করে 4টা পার্ট আছে, তার মানে 4πr² লিখব। অতএব গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 4πr² বর্গ একক। এখানে 4টা বৃত্ত, বৃত্তের ক্ষেত্র হচ্ছে πr², তাকে 4 দিয়ে গুণ, মানে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 4 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল, 4 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল। এখানে কিন্তু 4টা পার্ট আছে, 4 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে, 4 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল। এটা হচ্ছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এবার আমরা আয়তন, গোটা আয়তন বার করবো। আয়তন অতএব আয়তন ইকুয়াল টু 4/3πr³ ঘন একক। তাহলে গোলকের আয়তন হচ্ছে 4/3πr³, 4/3πr³। আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 4টা বৃত্তের ক্ষেত্রফল, 4πr², হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। 4টে বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, 4πr²। শর্তানুসারে এই দুটো হচ্ছে সমান। আমরা লিখব শর্তানুসারে 4/3πr³ ইকুয়াল টু 4πr²। শর্তানুসারে কিন্তু এই দুটো কিন্তু সমান। আমি আরও একবার বলছি, খুব ভালো করে মনে রাখবে, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 4টি বৃত্তের ক্ষেত্রফল, 4πr², আর গোলকের আয়তন হচ্ছে 4/3πr³, 4/3πr³। শর্তানুসারে দুটো সমান। এই দুই দিক থেকে 4πr² তুলে দিচ্ছি, তাহলে এখানে r/3 ইকুয়াল টু 1, অতএব r ইকুয়াল টু 3 এত একক। তার মানে ব্যাসার্ধ আমরা লিখব যে ব্যাসার্ধ ইকুয়াল টু 3 একক। তার মানে ব্যাসার্ধ কত হবে? 3 একক। ব্যাসার্ধ ইকুয়াল টু 3 একক। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। আমি আবার বলছি, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², আর গোলকের আয়তন হচ্ছে 4/3πr³। কমপ্লিট। এবার চলে আসতেছি আমরা নেক্সট হচ্ছে 2-এর 5 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, এটা একটা ত্রিকোণমিতির প্রশ্ন। দেখো প্রশ্ন আছে ত্রিকোণমিতি, 67 ডিগ্রি 30 মিনিট, 67 ডিগ্রি 30 মিনিট কোণের সম্পূরক কোণের, 67 ডিগ্রি 30 মিনিট কোণের সম্পূরক কোণের বৃত্তীয় মান কত? বৃত্তীয় মান হচ্ছে আমরা ডিগ্রিতে যে মান বার করি তাকে হচ্ছে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দ্বারা গুণ করলে আমরা কিন্তু বৃত্তীয় মান পেয়ে যাব। ডিগ্রিতে যে মান বের করি সেটাকে আমরা কি করব, পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দ্বারা গুণ করব, তাহলে আমরা কিন্তু বৃত্তীয় মান পেয়ে যাব। এবার প্রশ্ন হচ্ছে যে সম্পূরক কোণ কাকে বলে? সম্পূরক কোণ কাকে বলে? দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে
একটিকে অপরটির সম্পর্কণ বলে। যেমন মনে করো 67 ডিগ্রি 30 মিনিট, এর সম্পর্কণ কত হবে? 180 ডিগ্রি মাইনাস 67 ডিগ্রি 30 মিনিট। ঠিক আছে, এর সম্পর্কণ হবে 180 ডিগ্রি থেকে আমাকে এটা বাদ দিতে, বিয়োগ করতে হবে, তাহলেই আমি কিন্তু সম্পর্কণ পেয়ে যাব। ঠিক আছে। আর পূরককোণ হচ্ছে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরককোণ বলে। দুটো কোণের সমষ্টি, যেমন 40 ডিগ্রি আর 50 ডিগ্রি, এবার 40 ডিগ্রি পূরককোণ 50 ডিগ্রি আর 50 ডিগ্রি পূরককোণ হচ্ছে 40 ডিগ্রি, এটা হচ্ছে পূরককোণ। আর সম্পর্ক হচ্ছে 180 ডিগ্রি, দুটি কোণের সমষ্টি যেমন মনে করো 150 ডিগ্রি আর 30 ডিগ্রি, 150 ডিগ্রির সম্পর্ককোণ 30 ডিগ্রি, আবার 30 ডিগ্রির সম্পর্ককোণ হচ্ছে 150 ডিগ্রি, দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, তবেই সেটা সম্পর্ককোণ। ঠিক আছে, এবার আমরা 180 ডিগ্রিকে আমরা একটু ভেঙে লিখব। আমরা কিন্তু জানি যে 60 সেকেন্ডে 1 মিনিট, আবার 60 মিনিটে 1 ডিগ্রি, 60 মিনিটে 1 ঘন্টা হয়, আবার 60 মিনিটে কিন্তু 1 ডিগ্রি হয়। আমি আবার বলছি, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু 180 ডিগ্রিকে একটু ভেঙে লিখব। দেখো ঠিক এইভাবে লিখব, 179 ডিগ্রি 60 মিনিট, তাহলে আমার কিন্তু বিয়োগ করতে সুবিধা। তার মানেই কিন্তু 180 ডিগ্রি, 60 মিনিট মানে 1 ডিগ্রি, এর সঙ্গে যোগ করলে 180 ডিগ্রি হয়ে যাবে, কিন্তু তাতে আমার বিয়োগ করতে সুবিধা হবে। আর এখানে আছে 67 ডিগ্রি 30 মিনিট। ঠিক আছে, বিয়োগ করছি, তাহলে এখানে হচ্ছে 30 মিনিট, 7 8 9 2 6 7 1 122 ডিগ্রি 112 ডিগ্রি 30 মিনিট। তার মানে 67 ডিগ্রি 30 মিনিট কোণের, আমরা একটু লিখে নিচ্ছি, 67 ডিগ্রি 30 মিনিট কোণের সম্পূরক কোণ ইকুয়াল টু 112 ডিগ্রি 30 মিনিট। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমরা কিন্তু 180 ডিগ্রিকে একটু ভেঙে লিখলাম, মানে পুরোপুরি 180 ডিগ্রি লিখলাম না। 60 মিনিট 179 ডিগ্রি, 60 মিনিটে 1 ডিগ্রি হবে, তার মানে 179 আর 1 ডিগ্রি মানে 180 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে ভেঙে লিখব। কমপ্লিট। এইবার আমরা কি করব, এটাকে এখানে আছে 112 ডিগ্রি 30 মিনিট, এটাকে আমরা পুরোপুরি মিনিটকে ডিগ্রি করব। কিন্তু মিনিটকে ডিগ্রি করতে গেলে 60 দিয়ে ভাগ, মিনিটকে যদি তুমি ডিগ্রি করতে চাও 60 দিয়ে ভাগ করতে হবে। সেকেন্ডকে মিনিট করতে হলে 60 দিয়ে ভাগ করতে হয়, সেকেন্ডকে মিনিট, আবার মিনিটকে ডিগ্রি করতে গেলেও 60 দিয়ে ভাগ করতে হবে, কারণ 60 মিনিটে 1 ডিগ্রি। ঠিক আছে, আমি করছি, দেখো। তার মানে এটা হচ্ছে 112 পূর্ণ 30 নিচে 60, এইবার কিন্তু ডিগ্রি হলো, এই মিনিটটা কিন্তু ডিগ্রি হয়ে গেল, এটাকে 60 দিয়ে ভাগ করলাম। আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা মানে প্লাস, পূর্ণ সংখ্যা মানেই তো প্লাস, 112 প্লাস এটা, তার মানেই পূর্ণ সংখ্যা। তাহলে এটা কাটলাম, 1-এর নিচে 2, তাহলে 112 225, 225-এর নিচে 2 ডিগ্রি, 225/2 ডিগ্রি। আমাকে কিন্তু ডিগ্রিতে মানটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, এইবার আমরা কি করব, এই ডিগ্রির মানকে আমি পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দ্বারা গুণ করব, তাহলে আমরা কিন্তু বৃত্তীয় মান পেয়ে যাব। এবার লিখছি, অতএব বৃত্তীয় মান, এখানে লিখছি, অতএব বৃত্তীয় মান ইকুয়াল টু 225 ডিগ্রি বাই 2 ইন্টু পাই রেডিয়ান, এটা কিন্তু রেডিয়ান বলে, এই চিহ্নটাকে বলা হচ্ছে রেডিয়ান, পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, ডিগ্রি কেটে যাবে। ঠিক আছে, এইবার আমরা 45 দিয়ে কাটছি, 45 দিয়ে কাটলে 4 আর 45 দিয়ে কাটলে 5, 5 5 25 22 5, তাহলে হচ্ছে 5 পাই রেডিয়ান বাই 8, এটি হচ্ছে বৃত্তীয় মান। আমি আবার বলছি, খুব ভালো করে শুনবে, বৃত্তীয় মান বের করতে গেলে তোমাকে কিন্তু আগে কোণের মানটা ডিগ্রিতে নিয়ে আসতে হবে। যদি সেকেন্ড থাকে, মিনিট থাকে, সবগুলোকে কিন্তু আমাকে ডিগ্রি করতে হবে। এবার ডিগ্রিতে যে মানটা আসবে তাকে আমরা পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দ্বারা গুণ করব। পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি গুণ করলেই আমরা কিন্তু ডিগ্রি মানে বৃত্তীয় মানটা পেয়ে যাব, কিন্তু ডিগ্রি কেটে যাবে, ডিগ্রি থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার লিখব 5 পাই রেডিয়ান বাই 8
এটাই হচ্ছে অ্যান্সার। 5π/8 সম্পূরক কোণ মানে 180 ডিগ্রি থেকে আমরা বিয়োগ করলাম, 180 ডিগ্রিকে আমরা ভেঙে লিখলাম 60 মিনিট ও 179 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি। আমরা কিন্তু সেকেন্ড এইভাবে করে নিতে পারি যে 60 সেকেন্ড 59 মিনিট 179 ডিগ্রি, এর মানেই হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে আমরা সেকেন্ড থেকে কিন্তু এইভাবে ভাঙে নিতে পারবো, এটা কিন্তু মনে রেখে দেবো। আবার 90 ডিগ্রিকে আমরা এইভাবে ভাঙবো, 90 ডিগ্রি লিখবো 60 সেকেন্ড 59 মিনিট আর হচ্ছে 89 ডিগ্রি, এর মানেই হচ্ছে 90 ডিগ্রি। 60 সেকেন্ড 1 মিনিট, এখানে 1 যোগ হবে 60 হবে, এখানে তো 1 চলে আসবে, এখানে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রিকে আমরা এইভাবে ভাঙবো, 180 ডিগ্রিকে আমরা এইভাবে ভাঙবো। যখন মিনিট সেকেন্ড থাকবে তাহলে তোমার যোগ করতে বা বিয়োগ করতে সুবিধা হবে। ঠিক আছে, এটা কিন্তু মনে রেখে দিবে। কমপ্লিট। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে, হচ্ছে 2-এর 6 নম্বর। দেখো সমস্যায় n এর মান 3, আয়টা হচ্ছে 1, 10 আয়টা কিউ, এর মান কত? আমি বলছি সমস্যা হচ্ছে 3, n এর মান 3, আয়টা ইকুয়াল টু 1, 10 আয়টা কিউ, এর মান কত সেটা আমাকে বের করতে হবে। এটাকে আমরা এভাবে লিখতে পারি পরের স্টেপে, 10 সমস্যায় 3 আই ইকুয়াল টু 1, এখানে হচ্ছে আয়টা তার কিউ। এবার হচ্ছে আয়টা কিউ সমান কি হয়, ফর্মুলা কি? আয়টা কিউ সমান হচ্ছে n প্লাস 1/2 তার হচ্ছে হোল স্কয়ার। এটা আয়টা কিউ এর ফর্মুলা, n প্লাস 1/2 তার হচ্ছে হোল স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে লিখতে পারবো আমরা হচ্ছে 10 ইন্টু উপরে হচ্ছে n প্লাস 1/2 তার হচ্ছে হোল স্কয়ার সমান হচ্ছে 10 ইন্টু n এর মান হচ্ছে 3, এটা হচ্ছে 3 ব্র্যাকেট হচ্ছে 3 প্লাস 1/2 তার হচ্ছে হোল স্কয়ার। তাহলে এখানে 10 ইন্টু 4, তাহলে এখানে হচ্ছে 3 গুণন 4 তার নিচে 2 তার হচ্ছে হোল স্কয়ার। এখানে 3 একে 4 আর 3 তাকে 2 দেয়, কাটলে 2, তাহলে 10 ইন্টু 6 তার হোল স্কয়ার সমান 10 ইন্টু 36 সমান হচ্ছে 360। তাহলে এর মান হবে 360, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আয়টা কিউ হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 তার হচ্ছে হোল স্কয়ার, এটা মনে রেখে দিবে। চলে আসতেছি নেক্সট অঙ্ক, হচ্ছে সত্য মিথ্যা লিখতে হবে, এর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা লিখতে হবে। প্রশ্ন আসছে যে ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক হবে অধমন্য। আমি বলছি যে টাকা জমা দেয় বা যে কাউকে টাকা ধার দেয় তাকে বলে উত্তমন্য, আর যে টাকা ধার নেয় বা ব্যাংকে টাকা জমা রাখছো তাহলে ব্যাংক এখানে হবে অধমন্য। এখানে বলছে ব্যাংক হবে অধমন্য, তাহলে এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে সত্য, অ্যান্সার হচ্ছে সত্য। ঠিক আছে, এবার চলে আসতেছি 2 নম্বর, 3-এর 2 বলছে x বাই ওয়াই ভেরিয়াস জেড, এখানে আছে x বাই ওয়াই ভেরিয়াস জেড। তাহলে আমরা কিন্তু ভেরিয়াসটা তুলে দেবো, তাহলে আমাকে একটা ধ্রুবক দিতে হবে। তাহলে এখানে x বাই ওয়াই ইকুয়াল টু কে জেড, ঠিক আছে। এবার আমরা কিন্তু বজ্রগুণন করছি, মানে অতএব x ইকুয়াল টু কে ওয়াই জেড, এখানে কে কিন্তু একটি ধ্রুবক, কে হচ্ছে একটি ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার চলে আসতেছি ওয়াই বাই জেড ভেরিয়াস এক্স, তাহলে ওয়াই বাই জেড ইকুয়াল টু k1 x। এবার কিন্তু k1 একটি অশূন্য ভেদ ধ্রুবক, এটাকে বলা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। শর্ট অঙ্ক আমি লিখলাম না, তোমরা মনে রেখে দিবে অশূন্য ভেদ ধ্রুবক। অতএব ওয়াই ইকুয়াল টু, তাহলে এখানে k1 x জেড, ওয়াই ইকুয়াল টু k1 x জেড, এখানে k1 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, আবার কেও হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। নেক্সট আসতেছি জেড বাই এক্স ভেরিয়াস ওয়াই,
তাহলে z/x ইকুয়াল টু k2y। এখানে k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অতএব z ইকুয়াল টু k2xy। এইবার আমরা কিন্তু এই তিনটা কিন্তু গুণ করব কিভাবে, x গুণন y গুণন z ইকুয়াল টু kyz গুণন k1xz গুণন k2xy। এখানে যদি গুণ করি তাহলে xyz ইকুয়াল টু এখানে হবে k1 k2 আর হবে হচ্ছে xyz তার হোল স্কয়ার, xyz তার হচ্ছে হোল স্কয়ার। এবার আমরা দুই দিক থেকেই xyz তুলে দিচ্ছি, তাহলে এখানে হবে 1 আর এখানে হবে k1 k2 আর হবে xyz। এইবার যদি আমরা যদি মানে ধ্রুবক তুলে দেই তাহলে কিন্তু ভেরিয়াস হবে, তার মানে xyz ভেরিয়াস 1। ভেরিয়াস কত? 1। এই ধ্রুবক উঠিয়ে দিলে কিন্তু ভেরিয়াস হবে, আবার ধ্রুবক তুলে দিলে কিন্তু সমান চিহ্ন করলে কিন্তু আবার ধ্রুবক থাকবে, সমান চিহ্ন করলে কী হবে? ধ্রুবক থাকবে। কিন্তু এখানে বলছে ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু ধ্রুবক থাকতে হবে, তাহলে এটা কিন্তু মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, এটা কিন্তু যদি ইকুয়াল টু হয় এখানে কিন্তু ধ্রুবক থাকতে হবে, ধ্রুবক না থাকলে কিন্তু ধ্রুবক থাকলে তবেই কিন্তু আমার ইকুয়াল টু 1 হবে, ধ্রুবক থাকতে হবে। এই ধ্রুবক না থাকলে কিন্তু 1 হবে না, এটা মিথ্যা। এবার চলে আসতেছি নেক্সট, 3 নম্বর। দেখো প্রদত্ত চিত্রে ত্রিভুজ PQR এর PS/SQ ইকুয়াল টু PT/TR এবং কোণ PST এই কোণটা নট ইকুয়াল টু PRT এই কোণের সঙ্গে সমান না, মানে এই দুটো কোণ সমান নহে। বলছে ত্রিভুজ PQR একটি সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো এটা যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে কিন্তু এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে, আবার এই কোণ সমান, এই কোণ সমান, অতএব এই কোণের সঙ্গে এই কোণও কিন্তু সমান হবে। আমি একটু কথা বলছি, যদি ত্রিভুজ PQR সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে কোণ PQR ইকুয়াল টু কোণ PRQ হবে, আবার কোণ PQR ইকুয়াল টু কোণ PST। দেখো এই দুটা কোণ কিন্তু সমান, আবার এই কোণের সঙ্গে এই কোণ সমান, তাহলে এই দুটো কোণ কিন্তু কী হবে? একটা যে লক্ষ্য করো, PQR সমান PRQ, আবার PQR সমান PST, তাহলে এই দুটো কোণ সমান। তার মানে অতএব কোণ PST ইকুয়াল টু কোণ PRQ। আমি একটু আবার বলছি, যদি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে PQ ইকুয়াল টু PR, মানে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে কিন্তু এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে, এই দুটো কোণ কিন্তু সমান, PQR ইকুয়াল টু PRQ। আবার এই কোণের সঙ্গে কিন্তু এই কোণ সমান, মানে PQR ইকুয়াল টু PST, মানে এই কোণ আর এই কোণ সমান, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে, যেহেতু PQR এর সঙ্গে PRQ সমান, আবার PQ এর সঙ্গে PST সমান, তাহলে এই দুটো কোণ কিন্তু সমান। দেখো এই দুটো কোণ কিন্তু সমান হবে, মানে PST ইকুয়াল টু PRQ। কিন্তু এখানে বলছে PST আর PRQ সমান না, এখানে বলছে কিন্তু কোণ PST নট ইকুয়াল টু কোণ PRQ, কিন্তু এই দুটো কোণ সমান না, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ নয়। অতএব ত্রিভুজ PQR সমদ্বিবাহু ত্রিভুজ নয়, এটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ নয়, তার মানে এটা হচ্ছে মিথ্যা। আমরা লিখবো হচ্ছে মিথ্যা, এটা অ্যান্সার হচ্ছে মিথ্যা। তাহলে অ্যান্সার কী হবে? মিথ্যা হবে। কিন্তু আমি আবার বলছি, যদি এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে, আবার এই দুটো কোণ সমান, তাহলে এর সঙ্গে এটাও সমান। কিন্তু প্রশ্ন বলছে এই দুটো কোণ সমান না,
তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ নয়, তাহলে এটা মিথ্যা। ঠিক আছে, নেক্সট 3-এর 4 নম্বর দেখো প্রশ্ন আছে, লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ স্থির রেখে উচ্চতা 10% বৃদ্ধি করলে আয়তন 10% বৃদ্ধি পাবে। শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে শঙ্কুর আয়তন। মানে চোঙের আয়তনকে 3 দিয়ে ভাগ করলে শঙ্কুর আয়তন পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা লিখবো, প্রথমে লিখবো ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, ধরি উচ্চতা ইকুয়াল টু এইচ একক, অতএব আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে একটা চোঙের মধ্যে 3টা শঙ্কু থাকে। তুমি যে একটা চোঙ আঁকাও, মনে করি একটা চোঙ আঁকালে, ঠিক আছে, এটা চোঙ আঁকালে দেখো এখানে 3টা শঙ্কু আছে। এই দেখো এই একটা শঙ্কু এই সাইড, একটা শঙ্কু এই দিক আছে, এটা এর ফোল্ডটা এই দিক আটকানো আছে, আর এই ফোল্ডটা এই দিক আছে। এখানে 3টা শঙ্কু কিন্তু আছে, একটা চোঙের মধ্যে 3টে শঙ্কু। একটা ফোল্ড আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা ফোল্ড দেখা যাচ্ছে, একটা ফোল্ড এখানে এরকমভাবে আছে, ওটা ওইদিকে আটকানো আছে, তাই না? শঙ্কুর, তার মানে চোঙের আয়তনকে 3 দিয়ে ভাগ করলে শঙ্কুর আয়তন আমরা পাবো। আচ্ছা, এইবার উচ্চতা 10% বৃদ্ধি পেল, উচ্চতা 10% বৃদ্ধি, অর্থাৎ পূর্ব উচ্চতা 100 একক হলে বর্তমান উচ্চতা ইকুয়াল টু 110 একক। পূর্বে উচ্চতা যদি 100 একক হয়, বর্তমানে উচ্চতা 110 একক, 10% বৃদ্ধি। আচ্ছা, অর্থাৎ পূর্ব উচ্চতা 1 হলে বর্তমানে হচ্ছে 110-এর নিচে 100 একক, আর পূর্ব উচ্চতা হচ্ছে এইচ হলে বর্তমান উচ্চতা হচ্ছে 110 গুণন এইচ, নিচে হচ্ছে 100। তাহলে এখানে 11H/10 একক। তাহলে উচ্চতা আগে ছিল এইচ, এখন উচ্চতা হলো 11H/10 একক। তাহলে এখন আয়তন কত? অতএব আয়তন ইকুয়াল টু 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 11H/10 ঘন একক। তাহলে এখানে হচ্ছে 11 পাই আর স্কোয়ার এইচ, আর তার নিচে হচ্ছে 30, 11 পাই আর স্কোয়ার এইচ বাই 30 ঘন একক। এবার আয়তন বৃদ্ধি পেল, লিখবা আয়তন বৃদ্ধি পেল ইকুয়াল টু 11 পাই আর স্কোয়ার এইচ, তার নিচে 30 মাইনাস হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, আমি এটা মিশে দিচ্ছি, এখানে করছি সমান, এখানে করছি সমান লসক হচ্ছে 30, তাহলে 11 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 10 পাই আর স্কোয়ার এইচ, তাহলে বিয়োগ করলে পাই আর স্কোয়ার এইচ বাই 30 ঘন একক। তাহলে বৃদ্ধি পেল পাই আর স্কোয়ার এইচ/30 ঘন একক। এবার আমরা শতকরা বের করব, লিখব যে 1/3 পাই আর স্কোয়ার এইচে বৃদ্ধি পেল পাই আর স্কোয়ার এইচ/30। তাহলে আমরা এখানে করছি যে 1/3 পাই
আর স্কোয়ার এইচ ঘন এককে। আচ্ছা নিচে করি, নিচে করছি, এখানে করছি, লিখব যে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন এককে বৃদ্ধি পেল ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ বাই 30 ঘন একক। এবার একে বৃদ্ধি পেল, এক হলে উল্টা যাবে, উপরে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, নিচে 30, উপরে যাবে হচ্ছে 3, আর নিচে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা পাই আর স্কোয়ার এইচ কেটে গেল, কাটলে হচ্ছে 10, অতএব 100 শতকরা বৃদ্ধি পেল। তাহলে উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে 10, কাটলে হচ্ছে 10 সমান 10%। তাহলে 10% বৃদ্ধি পেয়েছে, কিন্তু অঙ্কেও বলছে 10% বৃদ্ধি পাবে, তাহলে এটা হচ্ছে সত্য, এটা লিখবো আমরা সত্য। এটা অ্যান্সার হবে হচ্ছে সত্য। ঠিক আছে, যে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন এককে বৃদ্ধি পেল, পাই আর স্কোয়ার এইচ বাই 30 ঘন একক, 1 হলে কত, 100 হলে কত, তাহলে 10 একক হবে, সত্য। হচ্ছে 3-এর 5 নম্বর বলছে 5 থিটা সূক্ষ্মকোণ এবং tan 5 থিটা ইকুয়াল টু tan 60 ডিগ্রি প্লাস থিটা হলে বলছে থিটার মান কত। এখানে থিটার মান বের করতে, এখানে দেওয়া আছে tan 5 থিটা ইকুয়াল টু tan 60 ডিগ্রি প্লাস থিটা হলে থিটার মান কত। এখানে কিন্তু বলছে যে 5 থিটা সূক্ষ্মকোণ, 5 থিটা হচ্ছে সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির চেয়ে কম, সেটাকে 5 থিটা হচ্ছে সূক্ষ্মকোণ হলে বলছে থিটার মান কত এখান থেকে বের করতে হবে। আচ্ছা আমরা একটা কাজ করছি, উভয় পক্ষ থেকে আমরা ট্যানকে তুলে দিচ্ছি। যদি ট্যান তুলে দেই, এখানে থাকবে 5 থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি প্লাস থিটা। আমরা কিন্তু উভয় দিক থেকে ট্যানকে তুলে দিচ্ছি। এবার থিটাকে আমরা এপার নিয়ে আসবো, তাহলে 5 থিটা মাইনাস থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি বা 4 থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি বাই 4, তাহলে কাটলে হচ্ছে 15 ডিগ্রি। তাহলে থিটার মান হচ্ছে 15 ডিগ্রি, কিন্তু এখানে বলছে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, আবার বলছে 5 থিটা সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির কম, তাহলে থিটার মান কত হবে, 15। তাহলে আমরা লিখবো এটা মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা, অ্যান্সার হবে মিথ্যা। থিটার মান হবে 15 ডিগ্রি, কিন্তু ওখানে বলছে থিটার মান 30 ডিগ্রি, এটা হচ্ছে মিথ্যা। চলে আসতেছি নেক্সট হচ্ছে 3-এর 6 নম্বর। দেখো 8, 9, 12, 17, x+2, x+4, 30, 31, 34, 39, 41 তথ্যের হচ্ছে মধ্যমা 24 হলে, মধ্যমা 24 হলে এক্সের মান হবে 21, সত্য না মিথ্যা। মধ্যমা আমাকে দেখতে হবে এখানে কয়টা পদ আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে n ইকুয়াল টু আমরা লিখবো n ইকুয়াল টু 11, এটা হচ্ছে অযুগ্ম। এইবার মধ্যমা, অযুগ্ম হলে মধ্যমার ফর্মুলা কি, n+1/2 তম পদ, n+1/2 তম পদ লিখবো। অতএব মধ্যমা ইকুয়াল টু n+1/2 এততম পদ সমান 11 + 1/2 এততম পদ। তাহলে 12 নিচে 2 এততম পদ, তার মানে 6তম পদ। এখানে দেখো 6তম পদ কোনটা, 1, 2, 3, 4, 5, 6, তার মানে x+4 লিখবো। মধ্যমা ইকুয়াল টু x+4, কিন্তু এখানে মধ্যমা দেওয়া আছে 24, শর্তানুসারে এই দুটো সমান লিখব। শর্তানুসারে আমার কিন্তু মধ্যমা হচ্ছে x+4,
আমার ধরা অনুযায়ী মধ্যমা হচ্ছে x+4, কিন্তু অঙ্কে মধ্যমা দেওয়া আছে 24। তাই শর্তানুসারে x+4 = 24। তাহলে x = 24 - 4, অতএব x = 20। তাহলে x এর মান হবে 20, কিন্তু এখানে দেওয়া আছে x এর মান, এখানে দেখা আছে 21। তাহলে এটা হবে হচ্ছে মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা, অ্যান্সার হবে মিথ্যা। আমি আবার বলছি, যদি অযুগ্ম থাকে মানে বিজোড় থাকে, তাহলে মধ্যমার ফর্মুলা হচ্ছে n+1/2 তম পদ। আর যদি যুগ্ম থাকে, যদি যুগ্ম হয়, অতএব মধ্যমা হাফ লিখে ব্র্যাকেটের মধ্যে n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ, এটা ফর্মুলা হবে। হাফ লেখা ব্র্যাকেটে n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ যখন যুগ্ম হবে, মানে 10টা 12টা 8টা 6টা, এটা 11টা আছে, এটা হচ্ছে অযুগ্ম। অযুগ্ম হলে ফর্মুলা হবে n+1/2 তম পদ। আর যখন যুগ্ম হবে হাফ লেখা n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ, এই ফর্মুলা হবে যুগ্মর ক্ষেত্রে। খুব ভালো করে মনে রেখে দিবে। তাহলে তোমরা কিন্তু যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, আর কিন্তু সাবস্ক্রাইব করবে, কিন্তু তোমাদের জানাশোনা বন্ধুদেরকে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার করবে, ঠিক আছে? আমি আবার বলছি, তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, তোমাদের অনেক সুবিধা হবে। এলা শর্ট অঙ্ক তোমাদের খুব প্রয়োজন লাগবে, আর তোমরা কিন্তু ভালো লাগলে কিন্তু লাইক করবে, আর হচ্ছে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। কিন্তু তোমাদের জানাশোনা বন্ধুদেরকেও তোমরা কিন্তু শেয়ার করো, তাদেরও সুবিধা হবে, ঠিক আছে? আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থাকো, থ্যাংক ইউ, গুড নাইট, ঠিক আছে?